নমস্কার, হেলথলাইনে আপনাদের সবাইকে স্বাগত। হেলথলাইন মানে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি সময়ের সাথে তাল রেখে। এমন কিছু ডিজিজ কিন্তু রয়েছে যেগুলো হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছেন। তো এখন যদি বলি, এই সময়টা আস্তে আস্তে গরমটা বাড়ছে, দিনে দিনে গরম বাড়ছে, মানেই বেশ কিছু রোগ এই সময় অ্যাড হয়। তার মধ্যে অন্যতম একটি রোগ হচ্ছে কি না, পেটের নানা রকম সমস্যা। মানুষ প্রত্যেকেই ব্যস্ত জীবন যাপন করছেন, সবাই নিজের নিজের জায়গায় ব্যস্ত। সেই সময় যদি এমন কিছু পেটের সমস্যা হয়, তাহলে কিন্তু তাদের দৈনন্দিন জীবনের যে কাজ, সেটা কোনো না কোনোভাবে ব্যাহত হয়। আজকে আমরা এই বিষয়টা জানবো, এবং তার জন্য যিনি রয়েছেন একজন এক্সপার্ট ফিজিশিয়ান, যিনি বিষয়টা বিশদে বলবেন, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর তপন বিশ্বাস, MD/DM, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ID হসপিটাল। অনেক স্বাগত স্যার আপনাকে। নমস্কার। গরম মানে একটা সমস্যা ভীষণভাবে দেখা যায়, সেটা হলো কি না, নানা রকম সমস্যা পেটের, তার মধ্যে ডায়রিয়াটা অন্যতম। এই যে ডায়রিয়া, রাইট, এই ডায়রিয়াকে আমি বলতে শুনেছি, অনেকে আবার বলেন কখনো বা কলেরা। আদতে কি দুটো জিনিসকে এক বলা যায়? ডায়রিয়াটা মূলত কি, এটাই আগে প্রথমে শুনি, এবং কেন হচ্ছে এই সময়টাই বা কেন হতো? দেখুন, প্রথম আমি আসবো যে হোয়াট ইজ ডায়রিয়া। ডায়রিয়ার যে ডেফিনেশন সেটা হলো যে লুজ স্টুল এবং 3 বারের উপরে লুজ স্টুল হলে তবেই আমরা তাকে ডায়রিয়াটা এটা বলবো। তো ডায়রিয়ার মেডিকেল ডেফিনেশন যে চেঞ্জ অফ স্টুল কনসিস্টেন্সি অ্যান্ড ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি মোর দেন 3 টাইম, মানে 3 বারের উপরে পাতলা পায়খানা হলে তাকেই আমরা ডায়রিয়া এটা বলবো। এবং পেটের অনেকগুলো রোগের মধ্যে ডায়রিয়া একটা অন্যতম রোগ। আমাদের যে এই ইন্টেস্টাইন, সেটা শুরু হয় যে মুখ থেকে একদম আলটিমেটলি অ্যানাস। তো এই যে পুরো যে সিস্টেমটা, এর লেন্থ প্রায় 30 মিটার এবং এর সারফেস এরিয়া 30 মিটার স্কোয়ার। মানে এই যে পেটের যত রোগ, এই যে এতটা লম্বা লেন্থ, 30 মিটার মানে অনেকটা লম্বা। তো সেই লম্বা যে সিস্টেম, তার মধ্যে যে কোনো জায়গায় অনেক ধরনের রোগ হয়। তার মধ্যে অন্যতম একটা ডায়রিয়া। আর অন্য অন্য রোগের মধ্যে আছে একটা ইনডাইজেশন। তো ইনডাইজেশন সেটা হচ্ছে বাংলায় যেটা বলি হজম না হওয়া, মানে খাবারগুলো খেলে ডাইজেস্টিভ এনজাইম পেটে সিক্রেশন হয়, সেই সিক্রেশনটা যদি কম হয় খাবারটা ঠিক মতো হজম হয় না। বা স্পাইসি ফুড যদি খায়, গরমের দিনে যদি প্রোটিনটা বেশি খাওয়া যায়, তাহলে খাবারটা হজম না হয়ে স্টুলের সাথে বেরিয়ে যায়, আমরা ইনডাইজেশন বলি। তারপরের জিনিসটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া যেটা ডেফিনেশন বললাম, তো ম্যাডাম যেটা বললেন যে ডায়রিয়া এবং কলেরা। ডায়রিয়া হচ্ছে একটা আমব্রেলা টার্ম, মানে পেটের যত রকমের এই যে লুজ মোশন দিনে 3 বারের উপরে যদি হয়, তাহলে তাকে ডায়রিয়া বলি। তো ডায়রিয়ার অনেকগুলো কজ, তার একটা কজ হচ্ছে কলেরা। ডায়রিয়া একটা ইনফেক্টিভ কজ থেকে হয়, যেমন ভাইরাস, আচ্ছা, তারপরে আছে ব্যাকটেরিয়া, তারপরে আছে প্রোটোজোয়া, আর একটা আছে নন ইনফেক্টিভ। কিছু কিছু মেডিসিন খেলে ডায়রিয়া হয়, কিছু কিছু ফুড খেলে ডায়রিয়া হয়। যেমন কিছু কিছু বাচ্চাদের ল্যাকটোজ ইনটলারেন্স, মানে তারা দুগ্ধ জাতীয় কোনো খাবার যদি খায় তাহলে একটা ডায়রিয়া হয়। কিছু কিছু খাবার যেগুলো গ্যাস্ট্রিক সিস্টেমের জন্য ঠিক নয়, অ্যালার্জি তৈরি করে, তার থেকে ডায়রিয়া হয়। কিছু অ্যান্টিবায়োটিক যদি খাওয়া হয়, তাকে থেকে কয়েকবার পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়। এবং কিছু ল্যাক্সেটিভ যদি বেশি পরিমাণে খাওয়া যায়, তার থেকেও ডায়রিয়া হয়। এটা হচ্ছে নন ইনফেক্টিভ। এবং এই ইনফেক্টিভ কজের একটা হচ্ছে কলেরা ব্যাকটেরিয়া দিয়ে যদি কোনো ডায়রিয়া হয়, সেটাকে কলেরা বলি। কলেরা এখন একটা মানে হিস্টোরিক ইম্পর্টেন্স আছে। মানে ব্রিটিশ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ইন্ডিয়াতে আসে, সেই সময় কলেরাতে
গ্রামের পর গ্রাম উজাড় হতো, সেই সময় জল পাওয়া যেত না, মানুষ নদী নালা খাল বিলের থেকে জলটা পান করত এবং এই ব্যাকটেরিয়াটা এই গরমের দিনে ওই নির্দিষ্ট হিউমিডিটিতে নির্দিষ্ট টেম্পারেচারে বেশি বৃদ্ধি পায় এবং সেই বৃদ্ধি পাওয়ার জন্য গরমের দিনে এই ডায়রিয়াটা বা কলেরাটা সেই সময়ে আর কি দেখা দিত এবং তাতে প্রচুর লোক মারা এটা যেত। এটা ব্রিটিশ কলোনি থেকে কলোনিয়াল সিস্টেমের মাধ্যমে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। তারা ব্যবসা বাণিজ্য বা সৈন্য সামন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতো, তার জন্য রোগটা স্প্রেড হতো। এই এখন হচ্ছে সংখ্যাটা ডায়রিয়া। কমেছে নিশ্চয়ই, স্যার। না, কলেরা, হ্যাঁ কলেরা এখন এই যে মানে জল আমরা কখনো তো মানে পুকুর বা খাল বিলের জল এখন পান করি না, এখন আমরা টিউবওয়েল ওয়াটার বা সাপ্লাই ওয়াটার বা মিনারেল ওয়াটার পান করি। এতেই কলেরার জীবাণুটা থাকে না। আর কলেরার এগেইনস্টে ভ্যাকসিন এসে যাওয়াতে এবং কলেরার ভালো মতো ট্রিটমেন্ট আছে, এটা যেহেতু ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক দিলে এই কলেরার জীবাণুটা মারা এটা যায়। এবং এই কলেরার থেকে যেটা মেইনলি হতো যে পেট থেকে বা শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন হতো, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতো এবং তাতে প্রচুর লোক সেই সময় মারা যেত। এখন কলেরার ভ্যাকসিন আছে, কলেরার ট্রিটমেন্ট আছে এবং জল, পানীয় জলের সুব্যবস্থা থাকার জন্য কলেরা এখন আর খুব একটা দেখা দেয় না। আমি আইডিবিজি হসপিটালে ওখানে আমরা স্টুল টেস্ট করে মাঝে মাঝে হয়তো মাসে 2-3টে কলেরা মানে জীবাণু পাই। মানে এখন সংখ্যাটা কমার বড় একটা কারণ হচ্ছে পানীয় জল, বিশুদ্ধ পানীয় এটা জল। কারণ সেই সময় কলোনিয়াল টাইমে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে মানুষ তো এই ডিপ টিউবওয়েল ওয়াটার বা এই যে মিনারেল ওয়াটার এইগুলো তো পেত না। তখন এই পুকুর থেকে বা খাল বিল নদী নালা থেকে জল পান করত, সেই জলের মাধ্যমে এই জীবাণুটা ছড়িয়ে গিয়ে প্রচুর লোকের কলেরা হতো এবং মারা যেত। এখন এই যে ডায়রিয়াটা নিয়ে যেটা মূল বিষয়, অ্যাকিউট ডায়রিয়া, অ্যাকিউট ফেজে সাধারণত কি দেখা যেতে পারে? একটি মানুষের কি কি চেঞ্জেস আসতে পারে? এবং খুব স্বাভাবিকভাবেই একটি মানুষ যখন দেখছেন যে 2-3বার তাকে বাথরুমের জন্য যেতে হচ্ছে, তার স্টুলের আর্জ রয়েছে, আস্তে আস্তে সে কিন্তু উইক হয়ে পড়ে মানুষটা। রাইট। বাড়ির লোক কি ব্যবস্থা নেবেন? ইনস্ট্যান্ট এমনকি হোম মেডিকেশনস কিছু আছে যেটা তারা ইউজ করতে পারেন? দেখুন, প্রথম হচ্ছে ডায়রিয়ার আমি যেটা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ইনফেক্টিভ ডায়রিয়া, একটা হচ্ছে নন ইনফেক্টিভ। ইনফেক্টিভ ডায়রিয়ার মধ্যে ভাইরাল ডায়রিয়া হচ্ছে মোস্ট কমন, মানে 50% কজ অফ দ্য ডায়রিয়া ইজ ডিউ টু দ্য ভাইরাস। তো বাচ্চাদের ক্ষেত্রে রোটা ভাইরাস বলে এক ধরনের ভাইরাস, তার থেকে ডায়রিয়াটা হয়। অ্যাডাল্টের ক্ষেত্রে নোরো ভাইরাস, অ্যাস্ট্রো ভাইরাস, এডিনো ভাইরাস, এই ধরনের ভাইরাস থেকে ডায়রিয়াটা হয়। তো ডায়রিয়াটা মানে খাবার বা জলের মাধ্যমে পেটে যায়, পেটে গিয়ে ওর বিভিন্ন জীবাণুর উপর ডিপেন্ড করে যে ডাইরেক্টলি এটা ইন্টেস্টাইনের উপর কাজ করে না এটা টক্সিন রিলিজ করে তার মাধ্যমে কাজ করে, সেটা সেই জীবাণুর উপর ডিপেন্ড করে। যেমন কলেরা টক্সিক তৈরি করে, সেই টক্সিনটা ইন্টেস্টিনাল সিক্রেশনটা বাড়িয়ে দেয়, প্রচুর পরিমাণে লুজ স্টুল হয়, বডি থেকে ফ্লুইডটা বেরিয়ে যায়। স্টুলের সাথে সাধারণত সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড, এই যে পদার্থগুলো বেরিয়ে যায়, তার সাথে জল বেরিয়ে যায়। এর থেকেই যত রকমের কমপ্লিকেশন দেখা দেয়। তো সেই জন্য যদি কারুর বাড়িতে ডায়রিয়া হয়, 2-3বার স্টুল পাস হয় 3বারের উপর, তখন তাকে প্রাইমারিলি যেটা করতে হবে, ORS পাউডার ফর্মে পাওয়া যায়, একটা পাউডার 1 লিটার জলে গুলে বারে বারে খেতে হবে। আর একটা এই ORS এর লিকুইড ফর্ম যায়,
পাওয়া, সেটা ডাইরেক্টলি মানে বোতলে পাওয়া যায়, সেটা ড্রিঙ্ক করলেই এনাফ। তো এই যে জলের ঘাটতি বা ইলেকট্রোলাইট যে ইমব্যালেন্স, যেটা থেকে পরবর্তীতে মারাত্মক আকার নিতে পারে, সেটা বাড়িতে বসে অনায়াসে প্রিভেন্ট করা যায়। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে এখানে, যে আদতে মানুষ কখন একজন ডক্টরের কাছে যাবে? রাইট। এবং এই যে ডায়রিয়ার সিভিয়ারিটির উপর ডিপেন্ড করছে যে কখন তিনি ডাক্তারের কাছে যাবেন। ডায়রিয়ার সাথে একটা ডিহাইড্রেশন বলে একটা টার্ম ইউজ হয়, মানে বডির জলের মাত্রাটা কতটা কম সেটা ডিহাইড্রেশন, মাইল্ড, মডারেট, সিভিয়ার। যদি মাইল্ড ডিহাইড্রেশন হয়, বাড়িতে ওআরএস এর জল বা প্লেন ওয়াটার যদি আপনি খান, তাহলে সেটা মোটামুটি কারেকশন হয়ে যাবে। মডারেট ডায়রিয়া যদি হয়, মানে আপনার জিভটা শুকিয়ে যাচ্ছে অল্প অল্প, শরীরটা বেশ দুর্বল, তখন আপনাকে লোকালি ফিজিশিয়ানকে দেখিয়ে মেডিসিনাল ট্রিটমেন্ট নিতে হবে। আর যদি সিভিয়ার ডায়রিয়া হয়, তাহলে তো বাড়িতে রাখা একেবারেই সম্ভব নয়। তখন হসপিটালে এডমিশন করে আইভি ফ্লুইড মানে স্যালাইন দিয়ে তাকে ট্রিটমেন্ট করতে হবে, এবং সেটা খুব ইমিডিয়েটলি। এবার আপনি কি করে বুঝবেন যে কোন টাইমটা সিভিয়ার, কোনটা ডিহাইড্রেশন খুব সিভিয়ার গ্রেড? প্রথম কথা, যে গলা শুকিয়ে যাবে, আপনি যদি কথা বলতে চান জিভটা শুকিয়ে যাবে, কথা বলতে একটু আটকে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, আপনার প্রচণ্ড উইকনেস, শুয়ে থাকলে আপনি ভালো থাকছেন, উঠলেই আপনার মাথাটা চক্কর দিচ্ছে, কেমন যেন মাথার মধ্যে করছে, আপনি শুয়ে পড়লেন, দেখলেন আবার ঠিক লাগছে, একে বলি পোস্চুরাল ড্রপ। তারপরে যদি আপনার ইউরিন আউটপুট কম হয়, লাস্ট 6 ঘন্টাতে যদি দেখা যায় যে আপনার ইউরিন আউটপুট মোটামুটি 150 নিচে হয়, তাহলে সেটা আপনার সিভিয়ার ডিহাইড্রেশন। বা বাড়িতে যদি কারোর বিপি মাপার যন্ত্র থাকে, যদি বিপিটা কম হয়ে যায় 90/60, বা এই যে ডায়রিয়ার সাথে যদি হাই গ্রেড টেম্পারেচার দেখা যায়, অথবা ডায়রিয়ার সাথে পেটে ক্রাম্পি অ্যাবডোমিনাল পেন, প্রচণ্ড পেটে ব্যথা, অথবা ডায়রিয়ার সাথে যদি ব্লাড বের হয় বা মিউকাস বেশি পরিমাণ বের হয়, তো সেই ক্ষেত্রে বাড়িতে না রেখে ডক্টরের পরামর্শ নেওয়া একান্তই কর্তব্য। একটা জায়গায় কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে, সদ্যজাত বাচ্চা একেবারে যারা, কিংবা তখনও ব্রেস্ট ফিড করার পিরিয়ড হয়তো রয়েছে, এমন সময় একজন মায়ের দেখা গেল ডায়রিয়া হলো। Right. তো যারা ব্রেস্ট ফিড করছে, ন্যাচারালি আমরা যেটা শুনে এসেছি যে একজন বাচ্চা যতদিন ব্রেস্ট ফিড করে, মায়ের শরীরের প্রভাব যেরকম চলতে থাকে, বাচ্চার শরীরেও সেই প্রভাবটা পড়ে, কারণ সে মায়ের তখন দুধ খাচ্ছে, বাচ্চা একেবারে ছোট। তো এক্ষেত্রে ব্রেস্ট ফিডের ওপরে যে বাচ্চাটি নির্ভর করে আছে, সেই মায়ের যদি একজন ল্যাকটেটিং মাদারের যদি সেম কন্ডিশন Right. হলো, একটা সিভিয়ার Good কন্ডিশন question. ডায়রিয়া, তখন তিনি কি হ্যাঁ, করবেন? এটা খুবই সেক্ষেত্রে প্রাসঙ্গিক যে মাদারের যদি কিছু হয়, লোকের কনসেপশন যে বাচ্চারও একই রকম প্রবলেম হবে। এই ক্ষেত্রে যে এই ডিজিজটা, ডায়রিয়াল ডিজিজটা, এটা হয় ফিকো ওরাল রুট, মানে স্টুলের মাধ্যমে এই সমস্ত ভাইরাস, ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া বেরিয়ে যায়। তো কেউ যদি সেই স্টুলের সাথে যদি মানে হ্যান্ড ওয়াশটা ঠিক মতো না করে, তাহলে সেই ব্যক্তির এই নখ বা হাতের বিভিন্ন খাজে ওই ব্যাকটেরিয়াটা বা ভাইরাসটা বা প্রোটোজোয়াটা লেগে যায়। আচ্ছা, তিনি যখন কোনো খাবার খাচ্ছেন, তখন ওই হাত দিয়েই খাচ্ছেন, তখন ওই হাতের মাধ্যমে, ওই খাবারের মাধ্যমে জীবাণুটা পেটে ঢুকে এটা যায়। তো এটা এই যে জীবাণু এটা পেটে যায়, এটা কখনো ব্লাডে আসে না, বা এই দুধের মাধ্যমে এটা ট্রান্সমিটার হওয়ার কোনো সম্ভাবনা এটা নেই। তো ল্যাকটেটিং মাদার
তিনি যদি প্রপার হ্যান্ড হাইজিন মেনটেন এটা করেন, তাহলে তার বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়াতে কোনো রকম কোনো প্রবলেম নেই। এবং যদি বাচ্চা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে থাকে, মানে 6 মান্থের নিচে যদি তার বাচ্চার বয়স থাকে, তাকে ব্রেস্ট ফিড কোনোভাবেই বন্ধ করানো যাবে না। তবে যে ডায়রিয়া, মাদার যদি নিজের থেকে ডিহাইড্রেশন ভোগে, তাহলে ব্রেস্ট মিল্ক সিক্রেশনটা কম হবে, বাচ্চার তখন এডিকুয়েট মিল্ক নাও হতে পারে, তখন তার সাপ্লিমেন্টেশন কিছু মিল্ক তাকে দেওয়া যেতে পারে, কিন্তু ব্রেস্ট ফিডিং কখনো বন্ধ করা যাবে না। আমার মনে হয় আজকে অনেকের মিসকনসেপ্টটা কাটবে, কারণ স্বাভাবিকভাবেই বাচ্চারা কি খাবে ওই সময় কিন্তু মানুষের একটা চিন্তা হয়। যদি তার মা এইভাবে ক্ষতিগ্রস্ত হন কোনোভাবে, ডায়রিয়া, বিভিন্ন রোগের ক্ষেত্রে কিন্তু মানুষের মনে একটা ভয় থাকে। তো এক্ষেত্রে তারা ডায়রিয়া যদি একজন মাদারের হয়ে যাচ্ছে, বাচ্চাকে একইভাবে ব্রেস্ট ফিড একইভাবে কোনোভাবেই ব্রেস্ট ফিডটা বন্ধ করা এটা যাবে না। এবং মাদারকে শুধু একটু প্রিকশন নিতে হবে যে প্রপার হ্যান্ড হাইজিন, মানে স্টুল করার পরে, ডায়রিয়া তো বারবার স্টুল হয়, স্টুল করার পরে হাতটা ভালো করে পরিষ্কার করতে হবে সাবান জল দিয়ে বা স্যানিটাইজার দিয়ে, তাহলেই তার এই বাচ্চার বা তার নিজের ফার্দার রোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটি বাচ্চার যদি ডায়রিয়া হয়, একেবারে ছোট বাচ্চাদেরও ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ডায়রিয়া হচ্ছে, কোন ফেজটা তাদের ক্ষেত্রে ডেঞ্জার মানা হয়? মানে এই সময় আর দেরি করা উচিতই নয়, একজন ডক্টরের কাছে ইমিডিয়েট নিয়ে যেতে হবে। দেখুন, বাচ্চা একটা সেনসিটিভ ইস্যু, তাদের বডির প্রোটেক্টিভ মেকানিজম একজন অ্যাডাল্ট থেকে কম, বডিতে স্ট্রেস টলারেন্সের পাওয়ারটা খুব কম। সুতরাং বাচ্চাকে অ্যাসেস করাটা বাইরে থেকে খুব বেশি মানে ডিফিকাল্ট, কিন্তু একটা মাদারের পক্ষে সেটা মোটেও ডিফিকাল্ট নয়। তিনি যদি দেখেন যে বাচ্চাটা ইরিটেবল হচ্ছে, মানে একটা সুস্থ বাচ্চা বারবার ডায়রিয়া করছে, তারপরেও সে খাচ্ছে যাচ্ছে কিন্তু ইরিটেবল হচ্ছে, সে ব্রেস্ট ফিড কিছুতেই করতে চাইছে না, খাবার কিছুতে খেতে চাইছে না, বা ঝিমিয়ে এটা গিয়েছে, বা ইউরিন আউটপুটটা কম, সেটা একমাত্র যে বাচ্চা তার মাই বাচ্চাটাকে ক্লোজ অবজারভেশনের মাধ্যমেই এই সিমটমগুলো তিনি বুঝতে পারবেন। তো অ্যাডাল্টের ক্ষেত্রে যেমন কিছুক্ষণ আপনি বাড়িতে রেখে বা হোম মেডিকেশনের মাধ্যমে, ওআরএস এর মাধ্যমে ট্রিটমেন্ট করা যেতে পারে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ডিগ্রি অফ ডিহাইড্রেশন খুব র্যাপিড হয় এবং বাচ্চাদের অর্গানের মানে প্রিজার্ভ বা রিজার্ভ ক্ষমতাটা খুব কম, সুতরাং তাড়াতাড়ি অর্গান ডিসফাংশন হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে জ্বর এসছে, ইরিটেবল হচ্ছে, লেথার্জি হচ্ছে, দুধ খাচ্ছে না, ইউরিন আউটপুট কম, তাহলে খুব তাড়াতাড়ি সেই বাচ্চাকে কোনো পেডিয়াট্রিক্স ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত অথবা হসপিটালে অ্যাডমিশন করানো উচিত। একটা ডায়রিয়া যখন মানুষের মধ্যে ডায়রিয়া হচ্ছে, এক ধরনের খুব একটা বেশি চিন্তা হচ্ছে না, কিন্তু অ্যাকিউট ডায়রিয়া যদি হয়ে যায়, সেক্ষেত্রে কি কি কমপ্লিকেশনস হতে পারে? আর অ্যাকিউট ডায়রিয়া হলে তার সাইন সিমটমসই বা কি থাকে, কি নিয়ে প্রেজেন্ট করে? দেখুন, ডায়রিয়া আমরা যদি টাইমের উপর বেস করে ডিভিশন করি, একটাকে বলি একুট ডায়রিয়া আর একটাকে বলি ক্রনিক ডায়রিয়া। সাধারণত 2 সপ্তাহ পর্যন্ত যদি কারোর ডায়রিয়া হয়, মানে 1 দিন 2 দিন থেকে 2 উইক, তাকে বলি একুট ডায়রিয়া। কারো যদি 2 সপ্তাহের উপরে ডায়রিয়াটা থেকে যায়, তাহলে তার ক্রনিক ডায়রিয়া। তো ডায়রিয়ার মেইন কজ হচ্ছে ভাইরাল কজ, তারপরে ব্যাকটেরিয়াল কজ, তারপরে প্যারাসাইটিক কজ, এইগুলো হচ্ছে ইনফেক্টিভ। আগে আমি নন ইনফেক্টিভ কজগুলো এটা বলেছি। নন ইনফেক্টিভ কজের জন্য সাধারণত ক্রনিক ডায়রিয়া দেখা যায়, সেটা নিয়ে অতটা ওয়ারিড নই, কারণ হচ্ছে সেইটার ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট এবং ডায়াগনোসিস করলে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিলে তিনি তাড়াতাড়ি ঠিক হবেন। কিন্তু একুট ডায়রিয়াতে যা কিছু বডির ইভেন্ট ঘটে সবই একুট হয়। তো একুট ডায়রিয়ার কমপ্লিকেশনের মধ্যে প্রথম কমপ্লিকেশন হচ্ছে ডিহাইড্রেশন, মানে বডি থেকে জল শুকিয়ে যায়
বডির জল শুকিয়ে যদি যায় তাহলে বডির ডিহাইড্রেশন হয়, ব্লাড প্রেশার কম হয়, বডির থেকে বিভিন্ন ধরনের জলের মাধ্যমে, স্টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট বেরিয়ে যায়, তখন একটা ডিসইলেকট্রোলাইটিমিয়া হয়। তো এই ডায়রিয়া যদি আপার অ্যাবডোমিনাল কজ হয়, মানে বমিটিং পার্সেন্টেজটা যদি বেশি হয়, সেই ক্ষেত্রে HClটা বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে ক্লোরাইড এবং সোডিয়ামটা কম হয়। সোডিয়াম যদি বডিতে কমে যায় তখন তার একটা উইকনেস, লেথার্জি এবং কিছু কিছু ক্ষেত্রে কোমা এবং কনভালশন। যদি লোয়ার অ্যাবডোমেন থেকে হয় সেই ক্ষেত্রে বাইকার্বনেট বলে একটা পদার্থ বেশি বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে একটু অ্যাসিডোসিস দেখা দেয় এবং বডিতে সেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য বিভিন্ন ধরনের অর্গান ডিসফাংশন হয়। আচ্ছা। তারপরে ডায়রিয়া যদি পারসিস্টেন্ট থাকে এবং এডিকুয়েট হাইড্রেশন মেনটেন না করা যায়, তার থেকে কিডনি খারাপ হয় এবং এই ডায়রিয়া থেকে আরও একটু যদি বেশি হয় তখন মাল্টি অর্গান, মানে কিডনি, লিভার, হার্ট, লাং, ব্রেন, অনেক অর্গান ফেইলর, মানে মটস, মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোমে যায়। তো আমরা ইউজুয়ালি দেখি যে ডিহাইড্রেশন হয়, একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং অ্যাকুট কিডনি ইনজুরি, এবং এই প্রত্যেকটারই যদি টাইমলি ট্রিটমেন্ট করা যায় সেটা রিকভারি হয় এবং প্রিভেন্ট করা সম্ভব। এই যে আপনি বললেন প্রিভেন্ট করার কথা, তো আমরা সবসময় একটা কথা মানি যে প্রিভেনশনটা একটা বেস্ট ওয়ে। তো এক্ষেত্রে কি কি ব্যবস্থা নেবেন মানুষ, কারণ গরম কিন্তু দিনে দিনে বাড়ছে, আর গরম বাড়া মানে এই সমস্যাগুলো আসতে চলেছে অনেক বেশি আকারে। রাইট, কি করবেন? দেখুন, প্রিভেনশনের দুটো উইংস আছে। একটা হচ্ছে ভ্যাকসিনেশন, মানে এটা রোগ হওয়ার আগের থেকেই যদি আপনি ভ্যাকসিন নিয়ে নেন, তো এখন অবধি অনেকগুলো জীবাণুর এগেনস্টে দুটো জীবাণুর ভ্যাকসিন আবিষ্কার করা গিয়েছে। একটা হচ্ছে কলেরা, যেটা একটা সময় আজ থেকে 200 বছর আগে খুবই বেশি দেখা দিত, প্রচুর লোক মারা যেত। এখন কলেরা ভ্যাকসিন আছে, কলেরা ট্রিটমেন্ট আছে, সেই জন্য এর মৃত্যুর হার বা এই ডিজিজটাই এখন খুব একটা দেখা দেয় না। আর একটা হচ্ছে বাচ্চাদের যেটা হয় রোটা ভাইরাস, ওরাল ভ্যাকসিন আছে। বাচ্চাদের 3 মাস থেকে 6 মাসের মধ্যে একটা ডোজ বা দুটো ডোজ যদি ভ্যাকসিন দিয়ে দেওয়া যায়, তাহলে তাদের এই ডিজিজের মানে ফ্রিকোয়েন্সি এবং সিভিয়ারিটি দুটোই কম দেখা দেবে। তো এই হচ্ছে মানে ডায়রিয়া হওয়ার আগে প্রিভেনশন। এবং ডায়রিয়া যদি শুরু হয় তো সেই শুরুর ক্ষেত্রে প্রথমেই আপনার ওই ডিহাইড্রেশন কারেকশন, মানে ORS এর লিকুইড ফর্ম বা মানে পাউডার ফর্ম বারবার আপনাকে খেতে হবে। এবং ভাইরাল ডায়রিয়া ইউজুয়ালি সেলফ লিমিটিং, মানে 2 দিন থেকে 3 দিনের মাধ্যমে অটোমেটিক্যালি এটা স্টপ হয়। কিন্তু ব্যাকটেরিয়াল ডায়রিয়া যদি হয় সেই ক্ষেত্রে তাদের অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট লাগে। তো অ্যান্টিবায়োটিক নিতে গেলে কোন অ্যান্টিবায়োটিক নেবেন সেটা ডক্টরকে দেখিয়ে নিলে এটা বেটার। তো যদি ফিভার থাকে, স্টুলের সাথে ব্লাড আসে বা লেথার্জি থাকে, তাহলে সেটা ব্যাকটেরিয়াল ডায়রিয়া। ভাইরাল ডায়রিয়াতে সাধারণত ওয়াটারি স্টুল হয়, পেটে সেরকম কোনো সিমটম দেখা দেয় না, বা জ্বর বা অন্য কোনো সেরকম সমস্যা দেখা দেয় না। কিন্তু জ্বর থাকলে, পেটে ব্যথা থাকলে বা মিউকাস থাকলে বা ব্লাড থাকলে এটা ব্যাকটেরিয়াল বা প্রোটোজোয়াল, তখনই ডক্টরের কাছে গিয়ে আর্লি অ্যান্টিবায়োটিক নিলে ওই ডিসইলেকট্রোলাইটিমিয়া, ডিহাইড্রেশন, অ্যাকুট কিডনি ইনজুরি এইগুলো প্রিভেন্ট করা সম্ভব। মানে একটা ডায়রিয়া থেকে দেখা যাচ্ছে কখনো সেটা লাইফ থ্রেটনিং হয়ে যেতে পারে। রাইট। আর ঠিক এই যে লাইফ থ্রেটনিং যে বিষয়টা, সেটা যদি প্রিভেন্ট করতে হয় তাহলে মানুষকে একটু নিজেদের প্রতি সজাগ থাকাটা ভীষণ প্রয়োজন। আরেকটা জিনিস যেটা, যে হ্যান্ড হাইজিনটা প্রপারলি মেনটেন করতে হবে এবং সেফ ওয়াটার। একটা বিষয় খুব মনে হচ্ছে, বহু মানুষ রাস্তায় বেরোচ্ছেন গরমে, যখন যে জল নিয়ে বেরোচ্ছেন প্রপার হয়তো কোয়ান্টিটিতে সেই জলটা অতক্ষণ ক্যারি হচ্ছে না যতক্ষণ তিনি বাইরে থাকছেন।
তখন একটা টেন্ডেন্সি থাকে সবার জন্য হয়তো একটা ভালো জায়গা নেই, কিন্তু তাকে জলটাও খেতে হবে, প্যারালালি তাকে কোনো ফুড খেতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে মানুষ কি কি সতর্কতা অবলম্বন দেখুন, করবেন? এই একটু আগে আপনি যেটা বলেছিলেন যে গরমের দিনে কেন এটা ডায়রিয়া হয়, গরমের দিনে এই যে সুইটেবল এনভায়রনমেন্ট, মানে এই যে নির্দিষ্ট টেম্পারেচার, গরমের দিনে দেখবেন হিউমিডিটিটা অনেকটা এটা বেশি। এই বেশি থাকার জন্য এনভায়রনমেন্টাল যে সমস্ত জীবাণু, বিশেষ করে ব্যাকটেরিয়ার গ্রোথটা একটু বেশি হয়। আচ্ছা। ব্যাকটেরিয়ার আমি একটা এক্সাম্পল দেই, আপনি সূর্য উদয়ের সাথে যদি একটা ব্যাকটেরিয়া কোনো খাবারে রেখে দিলে, সূর্য অস্তে যাওয়ার সাথে সাথে সেই একটা ব্যাকটেরিয়া মানে 10 থেকে 12 ঘন্টায় সেটা 1 বিলিয়ন ব্যাকটেরিয়া প্রডিউস করবে যদি সুইটেবল এনভায়রনমেন্ট হয়। তো এই যে রাস্তায় যে স্ট্রিট ফুড বা যে কাটা ফল বা এই যে বিভিন্ন রকমের শরবত, এইগুলো গরমের দিনে অ্যাভয়েড করলে এই যে ব্যাকটেরিয়ার বা কন্টামিনেটেড ওয়াটার বা কন্টামিনেটেড ফুড, এইগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে তিনি এই ডায়রিয়া থেকে তার হওয়ার সম্ভাবনাটা কম। আর আপনি যদি বাইরে জল খেতে হয় তাহলে আপনাকে মিনারেল ওয়াটার খেতে হবে। রাস্তার স্ট্রিট ফুড, কাটা ফল, ওপেন খাবারের দোকান থেকে কোনো খাবার খাওয়া উচিত নয়। মানুষ বলে যে পেটে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাটা অত্যন্ত সাংঘাতিক, তার কারণ পেট ভালো যার সব ভালো। সেক্ষেত্রে প্রত্যেকে ব্যস্ত জীবন যাপন করছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে, আর যে সমস্যাগুলো আসতে চলেছে তার মধ্যে একটা অন্যতম সমস্যা নিয়ে আজকে আলোচনা তো হলো। তাই বলবো যে যারা এই অনুষ্ঠান আমাদের দেখছেন, প্রত্যেক দিন যে হেল্পলাইনের অনুষ্ঠানগুলো হয়, কোনো না কোনো এক্সপার্ট ফিজিশিয়ান এখানে থেকে পরামর্শ দেন আমাদের হেলথকে আমরা কিভাবে ভালো রাখতে পারি তার জন্য। অবশ্যই এই অনুষ্ঠান আপনি বা আপনারা যারা দেখছেন লাইভ এই মুহূর্তে, তাদের প্রত্যেককে বলি এর পরেও এই অনুষ্ঠান দেখতে পারেন, কারণ সবসময় আমরা লাইভে যা কিছু দেখি আমাদের অনেক সময় মনে থাকে না। কি করব না, পরবর্তীকালে মনে হয় যে আমরা যদি আবার শুনতে পারতাম যে ডক্টর কি কি সাজেশন দিয়েছিলেন এই ধরনের প্রবলেমের জন্য, বা কেউ হয়তো এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য সলিউশন খুঁজছেন, হয়তো প্রোগ্রামটা আপনি দেখে ফেলেছেন, কি করবেন? তার জন্য অবশ্যই সিটিভিএন এখন কিন্তু ইউটিউবেও আসছে। সুতরাং সরাসরি চলে যান আপনার হ্যান্ডসেটে ইউটিউবে, সেখানে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস বলে। সার্চ করে এই যেমন অনুষ্ঠানটা এখন দেখছেন লাইভ, ঠিক এভাবেই রেকর্ডেড থেকে যাবে। তার জন্য একটা ছোট্ট কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন বেল আইকনে প্রেস করে। আপনার সময় সুযোগ সুবিধে মতো আপনি এই অনুষ্ঠান সেক্ষেত্রে দেখতেই পারবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন এটাই আমরা চাই। তাই আজকের মতো সময়টা হাতে নেই, আমরা অনুষ্ঠান শেষ করছি। আমরা প্রত্যেক দিন জুড়ে থাকি ঠিক বিকেল 5:30টায় বিভিন্ন রকম ডক্টরসদের সাজেশন নিয়ে হেল্পলাইনে। অবশ্যই চোখ রাখুন সিটিভিএন এর পর্দায় এবং হ্যান্ডসেটে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে একেবারে ভুলবেন না। তাহলেই আপনার পছন্দের অনুষ্ঠান সবসময় পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। আজকের মতো এই পর্যন্তই। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।